ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা লীলা রায়ের যে পিএসসি ক্লার্কশিপ বইটা করছি সেইটার আমরা ম্যাথের প্র্যাকটিস সেট 3 করবো, 4 করবো। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন 71 দাগে কী বলছে? 71 দাগটা দাঁড়াও, 71 দাগের কোশ্চেনে কী বলছে? 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 1 আর 6 টু দি পাওয়ার 1/6। এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? তো বৃহত্তম সংখ্যা করতে গেলে আমাদের নিশ্চয়ই যে প্রত্যেকটা যে বেস আছে, মানে 3, 2, 1 আর 6, এর যে ঘাত, মানে 1-এর 3, 1-এর 2 আর 1-এর 6 আছে, সেইটাকে সমান করতে হবে। তার ঘাতটা সমান করতে হবে। তাহলে দেখো কী করতে হবে। 3 টু দি পাওয়ার 1/3, 3, 2 আর 6 আছে যেহেতু, তাহলে এখানে এদের লসাগু কত হচ্ছে? 6 হয়। তাহলে আমি এখানে 2 × 3 × 2 করে দিলাম, তাহলে নিচে 6 চলে আসলো। আবার 2 টু দি পাওয়ার, এখানে নিচে 6 আনতে গেলে আমাদের 2 × 3, আর তাহলে ওপরেও 3 করতে হবে, 3। আচ্ছা, এখানে যেহেতু 1 আছে, 1-এর উপরে তুমি 1/6 লিখিয়ে দিতে পারো, অসুবিধা কিছু নেই, সেইটা মানেও 1 হবে। আচ্ছা, দাঁড়াও একটু। হ্যাঁ, এবার এইটা হচ্ছে 6 টু দি পাওয়ার 1/6 তো অলরেডি আছেই। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? 3 টু দি পাওয়ার 2/3, 2/6, 2 টু দি পাওয়ার 3/6, 1 টু দি পাওয়ার 1/6, আর 6 টু দি পাওয়ার 1/6 আছে এখানে। তাহলে এবার দেখো তো কী হবে। মানে 3 টু দি পাওয়ার 2/6 আছে, তাহলে আমি 3-এর স্কোয়ার করে নিতে পারি, তাহলে হচ্ছে 9 আসলো, আর 1/6 লিখে দিলাম। 2-এর কিউব মানে হচ্ছে 8, 8 টু দি পাওয়ার 1/6 লিখে দিতে পারি, আর 1 মানে তো 1ই, আর 6 মানে হচ্ছে 6 টু দি পাওয়ার 1/6। এবার দেখো সব ক্ষেত্রে ঘাত সমান চলে এসেছে। তাহলে এইবার যেটা বড় সেটাই হচ্ছে বড়, আর যেটা ছোট সেটা ছোট হবে। তো এখানে বলেছে বৃহত্তম সংখ্যা কোনটি? বৃহত্তম সংখ্যা এখানে 9 যেহেতু আছে, তাহলে এ দাগের অ্যান্সারটি সঠিক। নেক্সট চলো, 72 দাগে কী বলছে? 72 দাগের কোশ্চেনে কী বলছে দেখো। বলছে যে দুটি সংখ্যার গসাগু 8 হলে নিচের কোনটি সংখ্যা দুটির লসাগু হতে পারে না, মানে সম্পূর্ণ লসাগু হতে পারে না। সেটা দেখো, এখানে লসাগু হতে গেলে কিন্তু সেই লসাগুটা গসাগু দিয়ে ভাগ হতে হবে। এখানে দেখো এখানে 8 আছে, তো তাহলে 24কে কিন্তু আমরা 8 দিয়ে ভাগ করতে পারি, 48কেও 8 দিয়ে ভাগ করতে পারি, 6 8 48, 27 56 করতে পারি, কিন্তু 60কে কি ভাগ করা যায়? 60কে ভাগ করা যায় না। তাহলে লসাগু যেহেতু মানে গসাগু দিয়ে ভাগ যাচ্ছে না, মানে 60টা যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে এটা লসাগু হতে পারে না। তো এই অ্যান্সার হবে এই 60টাই হবে অ্যান্সার। নেক্সট চলো, এবার 73 থেকে অ্যান্সারটা কীভাবে করবো দেখো। 73টা একটা করতে গেলে নর্মাল প্রসেস যেটা, সেরকমভাবে করবো আমরা। 1 + 2/3 + 4/5, 1 + 1, 1 + 2। এখান থেকে আমরা এবার শুরু করি। 3 5 15, আর 4 19, 19/5 আসলো, তাহলে ওপরে আমি সরাসরি উপরে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এখানে 1 + 1/1 প্লাস ওপরে 10, আর এটা হচ্ছে 19 আসলো নিচে। তাহলে এবার 1 + 1, আর এখানে 19, আর নিচে 29, এখানে 1 × 19 করলে 19, আর +10 করলে 29। তাহলে আমরা এবার লিখতে পারি 1 + 19/29। তারপরে এবার লিখতে পারি 29, 29 + 19 করলে কত হবে? 1 চলে আসলে এদিকে 18 পড়ে থাকলো, আর 30 মানে 48। তাহলে 48/29 অ্যান্সার কত? সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 74 দাগে কী বলছে? এটা হচ্ছে করণীয় নিরসন দিয়েছে, তাহলে √3 + √2, আর নিচে √3 - √2। এবারে আমরা ওপরে নিচে √3 + √2, আবার √3 + √2 দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম, কারণ আমরা a² - b² সূত্রটা আনতে চাইছি নিচে। সেই জন্য আমরা, যেহেতু এখানে মাইনাস ছিল, প্লাস দিয়ে আমরা ওপর নিচে গুণ করে দিলাম। তো এবার দেখো, উপরে তো আসলো স্কোয়ার, √3 + √2, তার স্কোয়ার চলে আসলো, আর নিচে কী আসলো? a² - b² মানে 3 - 2 আসলো এখানে। তাহলে কী আসছে দেখো এবারে, এরপরে আসলো এখানে বলেছে কিন্তু যে এর বর্গমূল নির্ণয় করো। তাহলে বর্গমূল নির্ণয় করতে মানে বলেছে এখানে যে এইটা যে স্কোয়ার আছে, এই যে একটা, এইটার বর্গমূল চেয়েছে। তাহলে এইটার বর্গমূল তাহলে এইটার হচ্ছে বর্গমূল চেয়েছে। তাহলে এবার দেখো,
এখানে তো আমরা পেয়ে গেলাম, নিচে হচ্ছে 1 আসলো আর উপরে আসলো হচ্ছে √3 মাইনাস √2 তার হোল স্কোয়ার। বর্গমূল চেয়েছে মানে তাহলে উত্তর আসবে কত, √3 প্লাস হবে এখানটায়, তাহলে √3 প্লাস √2, অ্যান্সার কত হবে, এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে নেক্সট 75 দাগে কী বলছে, একটি নৌকায় বসে থাকা 5 জন ব্যক্তির গড় ওজন হচ্ছে 5 জন ব্যক্তির গড় ওজন হচ্ছে 38 কেজি। বলেছে 5 জন ব্যক্তি সহ নৌকার গড় ওজন 52 কেজি হলে নৌকাটির ওজন কত হবে। আচ্ছা, 5 জন প্লাস নৌকা নৌকা তাহলে কত বলেছে, এখানে গড় ওজন বলে দিয়েছে 52 কেজি। ঠিক আছে, তাহলে তাহলে নৌকার ওজন কী করে বের করবো, দেখো নৌকার ওজন, তাহলে 5 প্লাস 6, এই 5 প্লাস নৌকা মানে 1 ধরে নিলাম, তাহলে 6 হিসাবে ধরলাম, 6 ইন্টু 52, টোটাল 6 জনের, এই 5 জন প্লাস নৌকার মোট ওজন সঙ্গে মাইনাস করে দিলাম 5 ইন্টু 38। এবার দেখো কীভাবে করবো এটা, এখানে 5 ছক 30 মানে 300 আর 6 দুগুণ 12, তাহলে 312, আর এখানে 3 5 15 মানে 150 আর 5 8টা 40 মানে 190। এবার বিয়োগ করে দাও, এখান থেকে বিয়োগ করলে 2, আবার 2 আসলো, হাতে 1 2 2, আর 1 হবে, এটা এখানে 1 এসেছিলো, তাহলে 3 মাইনাস 2 করলে 1, তাহলে 122 কেজি হবে নৌকার ওজন। নেক্সট চলো এবারে 76 দায় কী বলছে, m/n = 3:2, তাহলে বলেছে 4m + 5n / 4m - 5n। এখানে এমকে ধরে নাও 3 আর এনকে ধরে নাও 2। এখানে যেহেতু ওপর নিচে সমান আছে, মানে কোনো ঘাত নেই, এম এর স্কোয়ার বা এন এর কিউব এরকম কোনো ঘাত নেই, সুতরাং আমি সরাসরি ডাইরেক্টলি এমকে ধরে নিলাম 3 আর এনকে ধরে নিলাম 2, তাহলে সরাসরি বসিয়ে দাও, 4 × 3 + 5 × 2 / 4 × 3 - 5 × 2, তাহলে অ্যান্সার কত আসবে দেখো, এখানে 12 - 10, এখানে 12 - 10, এটা ওপরে প্লাস হবে, এটা তাহলে ওপরে হচ্ছে 22 আর নিচে আসলো 2, তাহলে 11, অ্যান্সার কত, 11:1। নেক্সট চলো এবারে 77 দায় কী বলছে, কোনো সংখ্যাকে 60% এবং 60% থেকে 60 বিয়োগ করলে 60 পাওয়া যায়, মানে কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 পাওয়া যায়, তাহলে এক্সের মান কত বের করো। তাহলে এখানে 60% মানে এটা কাটাকুটি করে দিলাম, এটা 3 এটা 5, তাহলে 3x, আর এইটা যদি এদিকে চলে যায় তাহলে 5 × 120, তাহলে 3 দিয়ে কেটে দিলাম, এটা 40 আসলো, তাহলে এক্সের মান কত, 200 হবে, তাহলে অ্যান্সার ডিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 78 দায় বলছে, একজন ব্যক্তি একটি পুরনো প্রিন্টার 1200 টাকায় কেনে এবং সেটি মেরামতের জন্য 200 টাকা খরচ করে, তাহলে কিনছে হচ্ছে 1200 টাকায় এবং মেরামতের জন্য আরও 200 টাকা খরচ করছে, তাহলে টোটাল তার সিপি পড়ছে কত, 1400 টাকা পড়ছে। আচ্ছা, প্রিন্টারটি সে 1680 টাকা বিক্রি করছে, মানে এসপি হচ্ছে 1680, তাহলে টাকায় বিক্রি করলে তার লাভ কত হবে, তাহলে লাভ হিসেবে দেখো তুমি 1400 নিচে বসবে, লাভটা বিচার হয় তোমার কস্ট প্রাইসের উপরে, তাহলে 1400 ধরলাম, আর 1400 থেকে 1680 থেকে 1400 বিয়োগ করে দাও, তাহলে কত, 280 × 100, তাহলে এটা লাভ এর শতকরা, মানে কাটাকুটি করে দিলাম, এটা কাটলে 20 আসলো, অ্যান্সার হচ্ছে 20, তাহলে 20% হচ্ছে অ্যান্সার, এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবার, নেক্সট বলছে এটা কত, এটা 79 দাগে কী বলছে, একটি ব্যবসায়ী পণ্য ধার্য মূল্যের ওপরে 10% ছাড় দেয় এবং তার সত্ত্বেও তার লাভ হচ্ছে কত, 15% লাভ হচ্ছে তার, তাহলে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত বিচার করো, তাহলে এমপি, এসপি আর সিপি। এখানে দেখো কীভাবে করবো, তাহলে 10% ছাড় পাচ্ছে, তাহলে ছাড়টা কার ওপরে হয়, ধার্য মূল্য মানে মার্কেট প্রাইসের উপরে ছাড়টা পাবে, 10% মানে 1 × 10, তাহলে 10 আর ছাড় পেয়ে হচ্ছে সেলিং প্রাইস 9 হচ্ছে,
আচ্ছা 15% তার লাভ হচ্ছে, 15% লাভ হচ্ছে মানে তার 15/100 মানে 3 দিয়ে কাটলে, এই 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, আর এটা হচ্ছে 20, 5×100 হয়। তাহলে হচ্ছে এখানে যদি সিপি হয় 20, তাহলে তার লাভ হচ্ছে 23। এবার এসপিটা সমান করতে হবে। এসপি যদি সমান করতে হয় তাহলে উপরে আমাকে 23 দিয়ে গুণ করতে হবে, আর নিচে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে। এখানে 23 দিয়ে গুণ করা মানে এখানেও 23 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 9 গুণ করা মানে এখানেও 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 180 আসলো। এখানে হচ্ছে 23 × 9 করলে 9 × 9 = 18 মানে 180, আর 27 মানে 207 আসলো, আর ওখানে হচ্ছে 230 আসলো। তাহলে ক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত, ক্রয় মূল্য হচ্ছে এইটা মানে এইটা, আর ধার্য মূল্য হচ্ছে এইটা। তাহলে এমপি আর সিপি 230 আর 180 কাটাকুটি করো, তাহলে 23:18। অ্যান্সার হচ্ছে ডি এর দাগের অ্যান্সার না। আচ্ছা ক্রয় মূল্যটা আগে হবে, আচ্ছা এইটা এইদিকে আসবে আর এইটা এইদিকে আসবে, 18:23। নেক্সট চলো এবারে 80 ক্ষেত্রে সরল সুদের হার, সরল সুদের হার 8% থেকে 7.34% হলে সুদ 61.50 টাকা কমে, তবে মূলধন কত হবে? কীভাবে করবে এখান থেকে দেখো, এখান থেকে 8% ছিল, সেখান থেকে 7.34 করে দিলে তাহলে 1/4%, হ্যাঁ 1/4% হওয়ার জন্য মানে এই 1/4%-এর জন্যই কমছে কত, 61.50 টাকা কমছে। তাহলে তাহলে বলেছে তার মূলধন কত, তাহলে 100% মানে কত এখানে দেখো, তাহলে 61.50 × 100 তো আসলো, আর নিচে হচ্ছে 1/, এটা হচ্ছে 100 আর নিচে 1/4 আসলো। তাহলে 61, এই 100 গুণ করে দিলাম, তাহলে 6150, আর 4টা উপরে চলে গেল, 4 দিয়ে গুণ করো। তাহলে এবারে 4×4 = 24 মানে 24,000, আর 4×15 = 60, তাহলে 24,000 আসলো, আর 4×15 = 60 মানে 600। তাহলে 24600 অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। এবার নেক্সট চলো 81 দাগে কী বলছে, 81 দাগে কী বলছে, বলছে কিছু মূলধনের বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদ এত টাকা, একই মূলধনে বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছরে সুদ কত হবে? এটা কীভাবে করবে দেখো, এটার জন্য এখানে 81 দাগে বলেছে যে 5%, এর জন্য আগে দেখে নিই, 5% মানে 5/100 মানে 1/20। এইবারে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, এখানে 5% সুদের হারে 2 বছরের জন্য, তাহলে প্রথম বছরে 20 আর 21 হচ্ছে, পরের বছরও কি 20 আর 21 হচ্ছে। তাহলে প্রিন্সিপাল কত আসছে 400, আর এখানে 21-এর স্কোয়ার করলে 441। এবার দেখো এখানে বলছে 2 বছরের সুদ হচ্ছে এত টাকা, তাহলে এদের মধ্যে যে গ্যাপটা আছে কত, এটাই তো সুদের অংশটা। তাহলে 41 সমতুল্য আবার কত ধরতে পারি, লিখতে পারি 246। তাহলে কাটাকুটি করলে কী করলাম, কী হলো, 1 সমতুল্য হচ্ছে 6, 1 সমতুল্য 6। তাহলে একই অনুপাতে বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছরের সুদ কত হবে? এখানে সরল সুদ বলেছে, সরল সুদের জানি আমরা কি, I = P/RT। এখানে আমরা তাহলে আগে মূলধনটা বের করে নিই, 400 = কত হবে, 400 × 6 মানে 2400, আর এখানে তাহলে 100 লিখে দিলাম। তাহলে এবারে সরল সুদের সুদটা বের করো, তাহলে 2400 তো আমাদের মূলধন পেয়ে গেছি, আরটা কত, আরটা হচ্ছে 6%-এ বলেছে, আর টিটা কত, টিটা এখানে 3 বছর বলে দিয়েছে। তাহলে কাটাকুটি করো, এটা দাঁড়াও এটা আমি দাগ টেনে দিই, কাটাকুটি করলে এটা হবে 24 × 18 কত আসছে, তাহলে 18 দুগুণ 36 মানে 360 প্লাস 4×8 = 72, তাহলে কত আসছে 2 12 13 3 হাতে 1 হলে 432। অ্যান্সার হবে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো নেক্সট হচ্ছে 82 দাগে কী বলছে, এ ও বি একটি কাজ সম্পন্ন করে, এ আর বি একটি কাজ সম্পন্ন করে 10 দিনে, বি আর সি একটি কাজ করে 15 দিনে, সি আর এ একটি কাজ করে 20 দিনে। তাহলে কত হচ্ছে 10, 15, 20, যোগ মানে এর যে লসাগু কত হবে, এটা সরাসরি 60 হয়ে যাবে। 60 হলে এখান থেকে
ছয় দশকে 60, 4 15 60, আর এখানে 3 কুড়ং 60। তাহলে এগুলো কিন্তু এটা হচ্ছে দক্ষতা, এটা সময়, আর এটা টোটাল ওয়ার্ক। আমরা কি জানি? টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু দক্ষতা মানে এফিসিয়েন্সি ইন্টু টাইম, এটা আমরা জানি। তাহলে এই যে দক্ষতা পেলাম, তাহলে এ বি আর সি এইগুলো যেহেতু দেখো দুটো করে আছে, এই একটা বি একটা, এই বি একটা, সি সি, এই তার মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর দক্ষতা কত? এটা সব যোগ করে দাও, 6 + 4 + 3 করলে কত আসছে? 13 আসছে। এই হচ্ছে 13। তাহলে দক্ষতা কত আসলো? এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 13/2, এইটা আসলো। এইবারে বলেছে তাহলে যে তবে সি কাজটি কতদিনে করবে? তো সময় লাগছে কত? ওপরে টোটাল ওয়ার্ক 60, আর এখানে দেখো এ প্লাস বি এর দক্ষতা বলে দেবো, তাহলে এখানে তো আমরা সি এর দক্ষতা পেয়ে যেতে পারি। তো সি এর দক্ষতা হচ্ছে এখানে টোটাল তো 13/2 ছিল, আর তার সঙ্গে এ প্লাস বি এর মান বসিয়ে দাও হচ্ছে -6, তাহলে আসলো কত? এখানে 1/2 আসলো হচ্ছে সি এর দক্ষতা। তাহলে এটা মান বসিয়ে দাও নিচের দিকে, করলে আসলো হচ্ছে 120 দিনে কাজটি সম্পূর্ণ করবে। সি 120 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন শুরু করা যাক। 83 দাগে কী বলছে? একটি চৌবাচ্চা ভর্তি করতে পি নলের সময় লাগে 8 ঘন্টা এবং ভর্তি চৌবাচ্চাটি খালি করতে কিউ নলের সময় লাগে হচ্ছে 16 ঘন্টা। দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে? তো সেক্ষেত্রে দেখো, পি এর সময় লাগছে হচ্ছে 8 ঘন্টা, কিউ এর সময় লাগছে হচ্ছে 16 ঘন্টা। 16 ঘন্টায় খালি করছে, কিন্তু এটা খালি, এটা হচ্ছে আউটলেট পাইপ, এটা হচ্ছে ইনলেট পাইপ। তাহলে প্লাস দিলাম, তাহলে লসাগু হচ্ছে কত? 16। তাহলে এখান থেকে 8 2 16, 16 1 16। এবার এটা হচ্ছে -1, যেহেতু জল বের করছে এটা। তাহলে এবার দুটো পাইপ যদি তাহলে একসাথে খোলা থাকে, তাহলে সময় লাগছে কত? সময় লাগছে হচ্ছে 16 অংশ টোটাল কাজ, আর 2 পরিমাণ ভর্তি করছে, আর -1 কিউ বের করে দিচ্ছে। তাহলে সময় লাগছে কত? 16। দুটো পাইপ একসাথে খোলা থাকলে তাহলে সময় লাগবে 16 ঘন্টা। সি এর দিকের অ্যান্সার সঠিক। নেক্সট চলো। এবার দেখো 84 দাগের কোশ্চেনটা কী বলছে? 120 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ হচ্ছে 90 কিমি/ঘন্টা, তবে 230 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে ট্রেনটি অতিক্রান্ত দূরত্ব কি? 230 মিটার তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্লাস তার সঙ্গে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করতে হচ্ছে এত, মানে 350। আর এইটা সমান আমরা কি জানি? ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। ডি হচ্ছে ডিস্টেন্স ইন্টু স্পিড ইন্টু টাইম। তাহলে এটা হচ্ছে মিটারে আছে, এখানে 90 কিমি/আওয়ার আছে। আচ্ছা, কিমি/আওয়ারকে মিটারে নিয়ে যেতে গেলে, মানে কিমি হচ্ছে তো বড় পরিমাপ, কিমি/আওয়ার থেকে মিটারে নিয়ে যেতে গেলে আমাকে, যেহেতু বড় থেকে ছোট পরিমাপের দিকে যাচ্ছে, তাহলে সবসময় মনে রাখবে ছোটোতে গেলে ছোট ফ্র্যাকশানটা আসবে, মানে 5/18। আর যদি উল্টোটা হতো, মিটার/সেকেন্ড থেকে যদি কিলোমিটার/আওয়ারে যেত, তাহলে সেক্ষেত্রে 18/5 আসতো। এটা মাথায় রাখবা। তাহলে এখানে যেহেতু ছোটোর দিকে যাচ্ছে, মানে মিটার/সেকেন্ড করছি, তাহলে আমি 5/18 দিয়ে গুণ করে দিলাম ইন্টু মানে টি। তাহলে কাটাকুটি করার পরে 5 আসলো এটা। তাহলে টি এর মান কত? 350 এদিকে আছে, আর 25 এখানে। তাহলে কত? 350। এবার 1 দিয়ে গেল, 25 আসলো নিচে, 0 1 4 25 100, তাহলে 14 সেকেন্ড। অ্যান্সার হচ্ছে ডি এর দাগের অ্যান্সারটি সঠিক। নেক্সট চলো এবারে। নেক্সট দেখো 25 দাগের কোশ্চেনে কী বলছে? একটি মাঝি স্রোতের অনুকূলে 3 কিমি যায় 5 মিনিটে এবং স্রোতের প্রতিকূলে 12 কিমি যায় 3 ঘন্টায়, তবে স্রোতের গতিবেগ কত? কিমি/আওয়ারে বের করো। এখানে কিন্তু দেখে নাও কিমি/আওয়ারে বের করতে বলেছে। তাহলে কি হচ্ছে? অনুকূল বেগ ফার্স্টে বের করি। অনুকূল বেগ কত? এখানে বলে দেওয়া আছে 3 কিমি যাচ্ছে 5 মিনিটে। এবার এটাকে যদি আমি আওয়ারে করে নিই, তাহলে হচ্ছে 5/60 হলো। তাহলে এবার এখান থেকে আমি অনুকূল বেগটা বের করতে হলে 3/5 ইন্টু ওপরে 60, তাহলে কাটাকুটি করলে 12 আসলো। তাহলে 36 কিমি/আওয়ার হচ্ছে অনুকূল বেগ। প্রতিকূল বেগটা কী হচ্ছে? প্রতিকূল বেগটা হচ্ছে এখানে কী হলো? 12 কিমি গেছে আর 3 ঘন্টায়, তাহলে এটা কাটাকুটি করলে 4 কিমি
পার আওয়ার, সরাসরি পেয়ে গেলাম। আচ্ছা, এইবারে আমরা জানি কি এখানে চেয়েছে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে হচ্ছে আসলে উত্তর কি 36 - 4/2, এখানে 32/2 মানে 16 কিমি পার আওয়ার, এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 86 কী বলছে, একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 1:3, এই মিশ্রণে আরও 5 লিটার অ্যাসিড মেশালে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হয় 1:2, তবে নতুন মিশ্রণের পরিমাণ কত লিটার ছিল, কত লিটার? আচ্ছা চলো, তাহলে অ্যাসিড আর ওয়াটার হচ্ছে 1:3, তাহলে 5 লিটার অ্যাসিড মেশাচ্ছে। আচ্ছা, তারপরে আসছে কি 1:2 অনুপাত, অ্যাসিড মেশানোর পরে অনুপাতটা আসছে 1:2। এবারে যেহেতু অ্যাসিড মেশাচ্ছে, তাহলে আমাদের নিশ্চয়ই যে জলের যে অনুপাতটা সেটা সেম হবে। তাহলে এখানে আমি সেম করার জন্য এখানে 2 দিয়ে গুণ করলাম, এটা 3 দিয়ে গুণ করলাম, এখানে 2 দিয়ে গুণ করেছি মানে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, এখানে 3 দিয়ে গুণ করেছি মানে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কী আসলো, ঘুরিয়ে লিখলাম একবার, AW, তাহলে এখানে 2, এটা 6, এটা হচ্ছে 3, এটা 6, এখানে 1 বেশি হয়েছে। এই 1 সমতুল্য কত? এই 1 সমতুল্য বলা আছে যে 5 লিটার। তাহলে বলছে নতুন মিশ্রণের পরিমাণ কত লিটার, তাহলে নতুন মিশ্রণ হচ্ছে এইটা, তাহলে নতুন মিশ্রণটা হচ্ছে 9, তাহলে 1 সমতুল্য 5 লিটার, তাহলে 9 সমতুল্য কত লিটার? এটা হচ্ছে 5 × 9 মানে হচ্ছে 45 লিটার। অ্যান্সার কত? ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, নেক্সট 87 কী বলছে, 16 বছর আগে ঠাকুমার বয়স তার নাতির বয়সের 9 গুণ ছিল, বর্তমান থেকে 8 বছর পরে ঠাকুমার বয়স তার নাতির বয়সের 3 গুণ হয়, তবে 8 বছর আগে নাতি ও ঠাকুমার বয়সের অনুপাত কত? তাহলে দেখো, আমি 16 বছর আগে ঠাকুমা আর নাতি, তাহলে 16 বছর আগে ঠাকুমা নাতির অনুপাত কী ছিল? নাতি যা ছিল তার থেকে 9 গুণ, তাহলে 9:1। আচ্ছা, বর্তমান মাঝখানে, আর বর্তমানের থেকে 8 বছর পরে, 8 বছর পরে কী অনুপাত আসছে? নাতি যা ছিল তার থেকে 3 গুণ হচ্ছে ঠাকুমার বয়স, তাহলে 3:1 আসলো। এবার একটা কনসেপ্ট দেখো, এখানে হচ্ছে ক্রস গুণ হবে এখানে, তাহলে লড়াই কনসেপ্ট বলে এটাকে। তাহলে এটা হচ্ছে ক্রস গুণ হলে 9 × 1 করলে 9, আর এখান থেকে 3 × 1 করলে 9 - 3, তাহলে এইটা সমতুল্য কত হবে? এটা সমতুল্য হচ্ছে, এখানে দেখো এখানকার যে গ্যাপ আছে কত, টোটাল এখানে 16 ছিল আর এখানে 8, তাহলে টোটাল 24 বছরের গ্যাপ। তো ফার্স্ট এখানে এর যে এই লাস্ট যে অনুপাতটা আসবে তার পার্থক্য কত? 2, আর তার সঙ্গে 24 গুণ করে দিলে যেটা আসলো, ধরো 6 সমতুল্য 2 × 24, কাটাকুটি করো, 4 × 4 × 24, তাহলে 1 সমতুল্য কত? 8 আসলো। এবার এই যে অনুপাতটা আসলো, এই 1 সমতুল্য 8, এইটা সঙ্গে ফার্স্ট আমি যে অনুপাতটা ছিল সেই অনুপাতটা গুণ করে দাও, মানে ঠাকুমার তাহলে 16 বছর আগে ঠাকুমার বয়স হচ্ছে 9 × 8 মানে 72 বছর, আর নাতির বয়স হচ্ছে 1 × 8 মানে 8 বছর। এবার তারপরে বলেছে, দাঁড়াও একটু না, এটা ছোটো করে নিই। হ্যাঁ, এবার দেখো, তারপরে বলেছে যে তারপরে নাতি ও ঠাকুমার বয়স 8 বছর আগে, 8 বছর আগে মানে বর্তমান বয়সের থেকে 8 বছর আগে হবে। তাহলে বর্তমান বয়সটা কত হচ্ছে এখন আগে? 72 + 16, এটা বর্তমান বয়স, তার থেকে 8 বছর আগে বলেছে মানে -8, এটা ঠাকুমার বয়স। এবার দেখো তাহলে কত, এটা হচ্ছে 80 বছর, আর নাতির বয়স হচ্ছে আগে 16 বছর আগে ছিল 8 বছর, 16 বছর পরে হচ্ছে মানে বর্তমান বয়স হচ্ছে 16 + 16 করলে, এবং তার সঙ্গে -8, এটা আসছে 16 বছর। তাহলে অনুপাতটা কত হবে? ঠাকুমা নাতি অনুপাত হচ্ছে 80:16, কাটাকুটি করলে 5:1। অ্যান্সার হচ্ছে এখানে নাতি ঠাকুমা বলেছে মানে উল্টে যাবে, এটা মানে 1:5 হবে, এটা হবে বি এর দাগে অ্যান্সারটি সঠিক। নেক্সট চলো,
আচ্ছা, তো চলো অষ্টআশি থেকে কোশ্চেনটা কী বলছে, 1+2+3 ডট ডট প্রগতি কততম পদ পর্যন্ত যোগফল 5050 হবে। আমরা সূত্র দেখো, সূত্রটা জানি কি, এস এন মানে টোটাল এনতম পদ পর্যন্ত যোগফল, এস এন দিয়ে আমরা সাম এন দিয়ে ডিনোট করলাম, এস এন ইকুয়ালস টু n/2 ইন্টু 2 ইন্টু প্রথম পদ এ প্লাস n-1 ইন্টু ডি হচ্ছে পদগুলির মধ্যে পার্থক্য। তাহলে এবার আমাদের বলে দেওয়া আছে 1+2+3 ডট 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 কততম পদ পর্যন্ত, মানে এনতম পদ। তাহলে এবার আমরা সূত্রটা লিখি, এস এন তো বলে দেওয়া আছে 5050 ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু এ হচ্ছে এখানে 1 মানে প্রথম পদ 1 প্লাস এন বের করতে হবে -1, আর এদের মধ্যে গ্যাপ দেখো 1+2 এদের মধ্যে গ্যাপ হচ্ছে 1, তাহলে 1 বসিয়ে দিলাম। তাহলে সমীকরণটা সমাধান করো, 5050 এখানে 2 প্লাস n-1 ইন্টু 1 করলে ওইটাই আসলো। তাহলে আচ্ছা ওকে, এখানে আবার n/2 ছিল, এটা লিখে দিই সাইডে, লিখতে ভুলে গেছিলাম। তাহলে n/2 আছে এখানে। এবার এইটাই দিকে গুণ করে দাও, গুণ করে দিলে কি আসছে 505 ইন্টু 20, আর এখানে কত আসছে n ইন্টু n+1, এইটা আসলো। তাহলে n আর n+1। এবার এখান থেকে দাও, এখান থেকে 5 বের করে দাও, 5 বের করে দিলে 20-র সাথে গুণ করে দাও, তাহলে এখানে 100 আসলো, আর এটা হচ্ছে 101। এবার দেখো দুই দিকে কিন্তু একই রকমই, তাহলে n এর মান কত আসছে এখানে দেখে বোঝা যাচ্ছে 100 আসছে। তো অ্যান্সার কত, সি এর দেখে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 89 দেখে বলছে 45 মিনিটে একদিন 45 মিনিট একদিনের আকারে লিখলে ভগ্নাংশ কত হবে। আচ্ছা, 45 মিনিটকে একদিনের আকারে লিখতে হবে, তাহলে 45 মিনিটকে ফার্স্টে আমরা ঘন্টায় করি, ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। আচ্ছা, এটা ঘন্টা হয়ে গেল। এবার ঘন্টাকে যদি আমি দিন করতে চাই, তাহলে দিন কত দিনে, এই কত ঘন্টায় দিন হয়, 24 ঘন্টায় দিন হয়, তাহলে 24 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এইবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 5 নং 45, আর এখানে হচ্ছে 5 দিয়ে কাটলে 12 আসলো। 3 দিয়ে কাটো, এবারে 3 দিয়ে কাটলে এটা 4 আসলো, আবার এই 3 দিয়ে কাটলে 8 আসলো। তাহলে উত্তর আসলো 1/32। অ্যান্সার বি এর দেখে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 90 দাগে কী বলছে, একজন রাজমিস্ত্রি একটি দেওয়ালে গাঁথে 70 ঘন্টায়, 7 ঘন্টা পরে সে বিরতি নিলে দেওয়ালটির কত অংশ গাঁথতে বাকি থাকবে। আচ্ছা, তাহলে সে 70 ঘন্টায় একটা কাজ করছে, ঠিক আছে। তাহলে 7 ঘন্টা পরে সে বিরতি নিলে দেওয়ালটি কত অংশ গাঁথতে পারবে। টোটাল সে 7 ঘন্টা পরে কাজ করছে, তাহলে 7/70, টোটাল হচ্ছে 1/10 অংশ, ঠিক আছে। 1/10 অংশ সে কাজ করে ফেলেছে, তাহলে বাকি ধরো 1 অংশ হচ্ছে টোটাল কাজ, তাহলে 1/10 অংশ অলরেডি কাজ করা হয়ে গেছে, তাহলে আর বাকি আছে কত, বাকি অংশ হচ্ছে 1 - 1/10 ইকুয়ালস টু 10, আর এখানে 9, মানে 9/10 মানে 0.9 অংশ বাকি আছে কাজ। যেহেতু 7 ঘন্টা পরে সে বিরতি নিল, 7 ঘন্টা সে কাজ করেছে, তাই জন্য 7/70, 70 ঘন্টা সে 70 ঘন্টা কাজ করলে সে পূর্ণ কাজটা করতে পারে, মানে ফুল কাজটা করতে পারে। যেহেতু 7 ঘন্টা সে টানা বিরতি না নিয়ে কাজ করেছে, তাহলে 7 ঘন্টা/70 মানে 1/10 অংশ অলরেডি কাজ হয়ে গেছে, তাহলে বাকি অংশ আছে 9/10 মানে 0.9 অংশ বাকি আছে। নেক্সট চলো এবারে 91 দাগে বলছে যে 8.7 মাইনাস, এটা পুরোপুরি সমীকরণ করতে হবে, 8.7 -7.6 6.5 -5.4 -4.3 উপরে ড্যাশ আছে /2 আর ব্র্যাকেট। আচ্ছা, এবার দেখো 8.7 -7.6 -6.5 -5.4, এইটা দাগ আছে মানে এটা কিন্তু ব্র্যাকেট, এটা ব্র্যাকেট বোঝায়। তাহলে 4.3 - 2 মানে 2.3, এইটাই হচ্ছে এখান থেকে বেরিয়ে গেল। এইবার দেখো কি হবে, 8.7 -7.6 -6.5 -5.4 আর হচ্ছে -2.3,
8.7 মাইনাস 7.6 মাইনাস 6.5, আর এখান থেকে আসলো কত, এটা বিয়োগ করো 1 পয়েন্ট, এখান থেকে 3 আসলো। 8.7 মাইনাস 7.6, এখান থেকে কত আসলো 4, আর এখানে 3। ঠিক আছে, এইবার এই মানটাকে বিয়োগ করো 8.7, তাহলে এখানে 2 আর হচ্ছে 4, 4.2 আসলো। তাহলে এবার বিয়োগ করো, তাহলে 5.2, 2.5। অ্যান্সার হচ্ছে এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 92 দাগে বলছে একটি ব্যক্তি বিশ্রাম ছাড়া 15 কিলোমিটার গতিবেগে গন্তব্যস্থলে যায়। বিশ্রাম নিলে ঘন্টায় 12 কিমি গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়? কত মিনিট বিশ্রাম নেয়? তাহলে দেখো, বিশ্রাম প্রথমে যাচ্ছিল 15 কিমি পার আওয়ারে। যখন সে বিশ্রাম নিল তখন তার স্পিড কত হয়ে গেল? 12 কিমি পার আওয়ার। তাহলে তার কত কিমি কমে গেল? ঘন্টায় 3 কিমি কমে গেল। তাহলে 3 কিমি কমে গেল কতর উপরে কমে, কত ছিল আগে যেখান থেকে ছিল সেখান থেকে হিসাবটা হবে। তাহলে 15 ছিল, তাহলে 15 থেকে সে 3 কমে গেছে, 3 কিমি কমে গেছে তার, ইন্টু 60, মানে তার বিশ্রামের সময়টা এখান থেকে পেয়ে যাবো আমরা। 4 × 60, তার মানে 12। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে এই, তাহলে 12 মিনিট, এখানে 12 মিনিট সে বিশ্রাম নিয়েছিল। তাহলে অ্যান্সার হচ্ছে এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 93 দাগে কী বলছে? 225 এবং 226 বর্গের পার্থক্য কত? 225 এবং 226 বর্গের পার্থক্য কত? আচ্ছা, তাহলে 225কে স্কোয়ার করে দাও, 226 স্কোয়ার মাইনাস 225 স্কোয়ার, এইটাই যে বলেছে। তাহলে আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লাগিয়ে দাও এখানে। 226 মাইনাস 225, আর আরেকটা আসলো 226 প্লাস 225, তাহলে কত মান আসবে? এখান থেকে তো 1 আসলোই, আর এখান থেকে যদি যোগ করো তাহলে 11 হাতে 1, 2 2 4 5, আর এখানে 4, তাহলে হচ্ছে 451। অ্যান্সার সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো লাস্ট পেজের কোশ্চেনগুলো দেখো, না আরেকটা পেজ আছে। আচ্ছা, নেক্সট 94 দাগে কী বলছে দেখো, বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে একজন ব্যক্তি প্রতিদিনে 1 টাকা করে সুদ পাবে? আচ্ছা, কীভাবে করবে দেখো, 94 দাগের কোশ্চেনগুলো দেখো, যে বার্ষিক সুদ, দাঁড়া, বার্ষিক সুদ সে পাচ্ছে 1 টাকা 365 দিন করে, তাহলে টোটাল 365 টাকা সে বার্ষিক সুদ পাচ্ছে, তাই তো? তাহলে মূলধন তাহলে কীভাবে পাবো? মূলধন সব সেই একই সূত্র থেকে, আই ইকুয়ালস টু PRT/100। তাহলে মূলধন করতে গেলে কি, আই হচ্ছে 365 পেয়েছি, আর তোমার এখানে 100টা চলে গেল ওইদিকে, আর নিচে আসলো কি, আর 1%, এই 5% সুদের হারে, তাহলে 5 নিচে আসলো, আর হচ্ছে 1 বছরে, তাহলে 1 লিখলাম, কাটাকুটি করো, এটা হচ্ছে 5 × 7 = 35, আর 3 × 5 = 15, তাহলে 7,300 টাকা। পি হচ্ছে 7,300 টাকা মূলধন, তাহলে অ্যান্সার বি এর দাগে অ্যান্সার সঠিক। 95 দাগে কী বলছে দেখো, আরে দাঁড়াও একটু, এবার দেখো 95 দাগে কী বলছে দেখো, বলছে দুটি অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কের সমষ্টি 9 সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয় পরস্পর স্থান পরিবর্তন করে, তবে সংখ্যাটি কত হবে? আমরা ফার্স্ট ধরে নিই সংখ্যাটি কি, 10x + y, এটা ধরে নিলাম। এখানে 10x কেন লিখছি? এটা হচ্ছে দশকের সংখ্যা বলে 10 দিয়ে গুণ করতে হবে, আর এটা এককের সংখ্যা বলে y × 1 আছে, তার মানে এইটা, মানে 10x + y, এইটা একটা সংখ্যা ধরে নিলাম। এইবারে বলেছে যে বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি হচ্ছে 9। আচ্ছা, এই এক্স আর ওয়াই কিন্তু একটা অঙ্ক, এগুলো একটা অঙ্ক।
টোটালটা সংখ্যা, এই 10x প্লাস ওয়াইটা সংখ্যা, কিন্তু ওয়াই আর এক্স আর ওয়াইটা হচ্ছে অঙ্ক। তাহলে এখানে বলেছে এক্স প্লাস ওয়াইয়ের মান বলে দিয়েছে, 9 বলে দিয়েছে, এবং সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে, সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে, মানে 10x প্লাস ওয়াই থেকে যদি 27 বিয়োগ করো তাহলে অঙ্কদ্বয় পরস্পর উল্টে যাবে, মানে 10y প্লাস এক্স এরকম আসবে। তাহলে এবার এটাকে মানটাকে সলভ করো আগে। তাহলে এটা এক্সটা এদিকে নিয়ে আসলে 9x আসলো, আর 10yটাকে এদিকে নিয়ে আসলে 9y আসলো, আর 27টাকে ওইদিকে নিয়ে গেলাম 27 আসলো। তাহলে এবার এক্স প্লাস ওয়াই লিখে দিলাম, এটা হচ্ছে 9। তাহলে এবার 9 দিয়ে গুণ করে দাও ওভারঅল সবটাকে, করে দিলে আসলে হচ্ছে, এখন এখানেই করে দিচ্ছি, তাহলে 9 দিয়ে গুণ হলো, তাহলে 9, এইটা কেটে গেল, এটা 9 আসলো, আর এখানে এই জায়গাটাও 9 দিয়ে গুণ করতে হবে, টোটালটা 81 আসবে। তাহলে 9 ইন্টু 9 হলে 81। কাটাকুটি করে দাও, এটা কেটে যাচ্ছে। তাহলে 9 প্লাস 9 করলে 18x, আর এখান থেকে 6 আর 10, 6 বলছি কেন, এখানে 8, আর এখানে 8 প্লাস 2 করলে 10। কাটাকুটি করো, কত দিয়ে যাবে এটা, 6 48, তো 6 দিয়ে যাবে, 6 দিয়ে গুণ করো 18কে 60, আর 6 48, মানে 148 আসলো, তাহলে 6। এইবার বলেছে তাহলে এক্স এর মান পেয়ে গেছি 6, তাহলে ওয়াই এর মান কত, এই জায়গাটায় মানটা বসিয়ে দাও, তাহলে ওয়াই এর মানটা আসলো 3। তাহলে উত্তর হচ্ছে 63, অ্যান্সার সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 96 দাগের কোশ্চেনে কী বলছে দেখো, বলছে যে একটি বক্সে মোট 384টি মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 3:2:3:7 হয়, তাহলে বক্সের মুদ্রাগুলির মূল্য কত হবে? তো কীভাবে করবো দেখো, এটা হচ্ছে 384টি মুদ্রা বলে দেওয়া আছে। আচ্ছা, মুদ্রার অনুপাতগুলো কী অনুপাতে বলে দেওয়া, 2:3:1 অনুপাতে। তাহলে 1 টাকার সংখ্যা, মুদ্রার সংখ্যা হচ্ছে 384 ইন্টু, এখানে হচ্ছে 1 টাকা হচ্ছে কি 2 অনুপাতে আছে, তাহলে 2, আর টোটালটা কত, 2 + 3 + 7, মানে 5 আর 7 12। কাটাকুটি করলে কত, 3 × 36 আর 2, তাহলে 32 ইন্টু 2, 64টি হচ্ছে 1 টাকার মুদ্রা আছে। তারপর 50 পয়সা সংখ্যা কত আছে, 50 পয়সা সংখ্যা, এটা হচ্ছে 384টি টোটাল মুদ্রার সংখ্যা, আর এখানে বলেছে 3 অনুপাতে আছে, তাহলে 3/12। কাটাকুটি করো, এটা 32 তো আসছেই, তাহলে 3 × 9 মানে 90, আর 3 × 6 96টি। আচ্ছা, আর 25 পয়সা সংখ্যা, 25 পয়সার সংখ্যা হচ্ছে 384 ইন্টু 3/12। এই 3/12 লেখার দরকার সরাসরি 32 ইন্টু 3/12 না, এটা সরি, এটা হচ্ছে এখানে কত 7 অনুপাতে আছে, তাহলে 7/12। তাহলে কাটাকুটি করো, 32 ইন্টু 7 করলে 7, 3 × 7 21, মানে 210, আর 7 × 14, 210 আর 14 মানে 224, 224টি হচ্ছে 25 পয়সা আছে। এবারে বলছে বক্সে মুদ্রাগুলোর মূল্য কত, এবার হচ্ছে মূল্য। তাহলে 64টি 1 টাকার মুদ্রা, মানে 64 ইন্টু 1, প্লাস 96টি হচ্ছে 50 পয়সা, হচ্ছে 96টি 50 পয়সা, তাহলে 96 ইন্টু 1/2, প্লাস 224টি হচ্ছে 25 পয়সা, তাহলে হচ্ছে 1/4, 25 মানে 1/4 হয়। তাহলে দেখো কী হচ্ছে, 64, এটা যদি কাটো 3 × কত, 4 × 2 = 8, আর 48 আসছে, প্লাস হচ্ছে 4 × 5 = 20, আর 6 56। তাহলে এবার এটা যোগ করলে কত, 6 আর 8 করলে 14, আর 4 করলে 18, হাতে 1 আসলো, 5 আর 6, 10 আর 6 16, তাহলে 168 টাকা। টোটাল টাকা কত, 168, মূল্য হচ্ছে 168। নেক্সট চলো এবারে 97তে বলছে কি, 750 টাকা এ, বি, সি এবং ডি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর অর্থ বি এবং সি এর প্রাপ্ত অর্থের সমষ্টির সমান। বি এর তুলনায় সি 125 টাকা বেশি পায়, এবং ডি সি এর সমপরিমাণ অর্থ পায়, তবে এ এর প্রাপ্ত অর্থের পরিমাণ কত হবে?
তাহলে আমি ফার্স্ট ধরে নিচ্ছি যেখানে লাস্ট সবথেকে বেশি বলেছে ডি সি এর সমপরিমাণ পায়, তাহলে ধরে নিই ডি এর মানটা ধরি ডি অর্থ হচ্ছে এক্স, তাহলে সি তাহলে কত, সির অর্থ তাহলে এক্স হবে, সমপরিমাণ বলে দিয়েছে যেহেতু। আচ্ছা বি এর অর্থ কি, বি এর অর্থ বলেছে যে সি এর তুলনায় 125, বি এর অর্থ সি এর তুলনায় 125, তাহলে সি হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 125, এটা হচ্ছে বি এর অর্থ। আর এর অর্থটা কি বলেছে, যাতে এর অর্থ বি এবং সি এর প্রাপ্ত অর্থের সমষ্টির সমান হয়, তাহলে এর অর্থটা হচ্ছে বি এর যা অর্থ আর সি এর যা অর্থ তার প্রাপ্ত অর্থের সমষ্টির সমান, তাহলে সমষ্টি হচ্ছে বি এর অর্থ এইটা আর সি এর অর্থ এক্স, তাহলে টোটাল 2x প্লাস 125, এইটা হচ্ছে এর অর্থ। এইবারে বলেছে তাহলে প্রাপ্ত টোটাল এই চারজনের অর্থ যোগ করলে আমাদের বলে দেওয়া আছে 750, তাহলে 2x প্লাস 125 প্লাস হচ্ছে এক্স প্লাস 25 প্লাস এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 750 বলে দেওয়া আছে। তাহলে 2x এক্স 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 মানে হচ্ছে এখানে টোটাল 5x আছে, প্লাস এখানে দুটো 125 আছে মানে 250, আর এখানে 750। এবার দেখো 5x ইকুয়ালস টু 250কে এদিকে নিয়ে আসলে 500 আসলো, তাহলে x এর মান কত 100 আসলো। তাহলে এর প্রাপ্ত অর্থ কি, এর প্রাপ্ত অর্থ হচ্ছে এ, দেখো এবারে এর মান বলে দেওয়া ছিল 2x প্লাস 125, তাহলে এখানে 2 ইন্টু 100 করলে 200 মানে 325, অ্যান্সার কত, ডি এর দাগের অ্যান্সারটি সঠিক 325, এটা দেখো 325। নেক্সট 98 দাগের কোশ্চেনটা কীভাবে করবো দেখো, জল ও দুধের 40 লিটার মিশ্রণে 10% জল আছে, তবে মিশ্রণে আর কত লিটার জল মেশালে মিশ্রণটিতে জলের পরিমাণ 20% হবে। তাহলে এখানে 10% জল বলে দেবো, তাহলে 10% মানে কত 1/10, এই 10টা হচ্ছে টোটাল মিশ্রণ আর তার 1 অনুপাত হচ্ছে জল, তাহলে দুধ কত 9 অনুপাত, তাহলে আমাদের মিল্ক আর ওয়াটার 9 আর 1 হচ্ছে 1 অনুপাত জল। এইবারে বলেছে যে জল মেশানোর পরে মিশ্রণটি হচ্ছে 20% হয়ে যাচ্ছে, তাহলে 20% মানে আমরা কি জানি 20% মানে 1/5। এইবারে তাহলে 5 হচ্ছে টোটাল মিশ্রণ আর 1 হচ্ছে জল, তাহলে জল 1 আর 5 মাইনাস 1 করলে বাকিটা হচ্ছে 4 অনুপাত হচ্ছে জল এই মিল্ক। তাহলে এখানে বলছে ওয়াটার মিক্স করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই দুধের যে অনুপাত সেটা সেম থাকবে, তাহলে এখানে আমরা 9 আর 4-এর যে লসাগু সেটা সমান করে নিই, 9 আর 4-এর লসাগু কত হবে, এটা হবে যে 36 হবে, তাহলে ওপরে 4 দিয়ে গুণ করে দাও আর নিচে 9 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে 4 দিয়ে গুণ হবে এখানেও 9 দিয়ে গুণ হবে, তাহলে আবার ভালো করে লিখি মিল্ক আর ওয়াটার, এটা হচ্ছে 36 4, এখানে 36 9, তাহলে বাড়ছে কত 5 বাড়ছে, 5 অনুপাত বাড়ছে। আচ্ছা প্রথমে এই যে অনুপাত এটা 40 আসছে, 36 প্লাস 4 করলে 40, এই 40 সমতুল্য আসছে হচ্ছে 40 সমতুল্য 40 লিটার, তাহলে কাটাকুটি করলে 1 সমতুল্য 1 লিটার, তাহলে মিল্কে মানে মিশ্রণটিতে আর 5 লিটার, তাহলে 1 সমতুল্য যদি 1 লিটার আসে তাহলে এখানে 5 অনুপাত বাড়ছে, জলের অনুপাত কত 5 অনুপাত বাড়ছে, 5 অংশ বাড়ছে, তাহলে 5 সমতুল্য কত 5 লিটার, তাহলে জল মিক্স করতে হবে, তাহলেই 20% হবে, মানে জলের অনুপাত মিশ্রণটিতে জলের অনুপাত হবে 20%, 5 লিটার জল মেশালে, তাহলে অ্যান্সার হবে এই দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 99 দাগে বলছে এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে, তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত, অনুপাত বলে দেওয়া আছে 1:2:3, তবে লাভের অনুপাত কত। আচ্ছা এবার আমরা এখানে যেহেতু অনুপাতে বলে দেওয়া আছে ইনভেস্টমেন্ট, আমরা যদি এমনি অন্য অঙ্কে দেখি, অন্য অঙ্কে এরকম ভাবে 10,000 ধরো 1,000 2,000 3,000 এরকম করে বিভিন্ন বন্ধুরা দেয় ইনভেস্ট করে, তখন কত সময়ের জন্য রাখা হয়, কী কোনো একটা বলে দিল যে 8 মাসের জন্য, 4 মাসের জন্য, 3 মাসের জন্য সময়, তাহলে এইভাবে আমরা গুণ করি, সেরকমভাবে এখানে ইনভেস্টমেন্টটা বলে দেওয়া আছে এইটা, আর সময়টা মানে 8 4 3 যে মাস হিসাবে আমরা গুণ করি সেইটার অনুপাত দেওয়া আছে 1:2:3, তাহলে আমি সরাসরি কোনো কিছু ধরার দরকার নেই, জাস্ট বিনিয়োগ করছে হচ্ছে 1:2:3 অনুপাতে এ বি সি, আর সময় লাগছে হচ্ছে 1:2:3, তাহলে সরাসরি গুণ করে দাও, এখানে সরাসরি গুণ করলে এটা 1, এটা 4 আর এটা হচ্ছে 9, তাহলে এইটাই হচ্ছে আমাদের লাভের অনুপাত। অ্যান্সার হবে কি বি এর দাগের অ্যান্সারটি সঠিক। নেক্সট চলো 100 দাগে বলছে
বাদাম তেলে বাদাম তেলের বাজার দাম হচ্ছে 30% বৃদ্ধি পায়, 30% এখানে বৃদ্ধি পাচ্ছে। তার জন্য বাদাম তেলের ব্যবহার কমিয়ে দিয়েছে হচ্ছে, এখানে বৃদ্ধি পাচ্ছে বলে +30 লিখলাম, আর ব্যবহার কমিয়ে দিয়েছে মানে 30% সে ব্যবহার কমিয়ে দিয়েছে। এখানে সাকসেসিভ লাগবে, যেহেতু বাড়ছে একটা জায়গায় আবার কমছে, তাহলে 30% বাড়ছে। 30% বাড়ার জন্য এখানে সেটা লিখলাম +30, আর বাদামের ব্যবহার হ্রাস করে দিয়েছে মানে -30 লিখলাম। আর সাকসেসের সূত্রটা কি? সাকসেসের সূত্রটা হচ্ছে x + y প্লাস হচ্ছে xy/100। এখানে এক্সটা হচ্ছে +30 বৃদ্ধি পাচ্ছে বলে, ওয়াইটা হচ্ছে কত এখানে -30%। তাহলে এবার এখানে সেটা আমি লিখি যে 30 +30, এটা -30, আর হচ্ছে নিচে 100, কাটাকুটি করো, এটা তো পুরোপুরি কেটে গেল, +30 আর -30, তাহলে অ্যান্সার আসলো 9%, -9%। এটা হবে -9%, তার খরচ কমছে মানে এখানে হ্রাস পায়, 9% হ্রাস পায়। অ্যান্সার হচ্ছে এর আগে অ্যান্সারটি সঠিক। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।